এটা হচ্ছে 10 কথা এবার বইমেলায় এসেছে আমার। এখানে 10 জনের ইন্টারভিউ আছে। হ্যাঁ, 10 জনের ইন্টারভিউ আছে এবং এমন একটা ইন্টারভিউ আছে যেটা ধারণা করা হয় এখন অবধি এটা তার একমাত্র সাক্ষাৎকার। আমি আপনার এই কথা শুনে আমার আগ্রহ আসলে অনেক বেশি বেড়ে গেল। চলেন আমরা এই জিনিসটা নিয়ে একটু আড্ডা দিই। আপনি কার সাক্ষাৎকার নিয়েছেন, এখানে 10 জনের মধ্যে আর কার কার বিশেষ কি ব্যাপার আছে, সব বিষয়গুলো আমি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, চলুন তাহলে। বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আড্ডা দেব একজন গল্পকারের সাথে। হ্যাঁ, গল্পকার। সাহিত্যের নানান শাখায় বিচরণ না করে তিনি নিজেকে কেবল গল্পের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন। পরিচয় করিয়ে দিচ্ছি অলাদ এহসানের সঙ্গে। স্বাগতম অলাদ ভাই, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এসেছেন আমাদের সাথে আড্ডা দিতে। 10 কথা নিয়ে তো আমরা আড্ডা দিবই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু তার আগে এই প্রশ্নটা একটু করতে চাই যে কেন নিজেকে গল্পের ভেতর সীমাবদ্ধ রাখলেন? সবাই তো সাহিত্যের নানান শাখায় বিচরণ করে। কেউ উপন্যাস লিখছে, উপন্যাসের পাশাপাশি গল্প লিখছে, গল্পের পাশাপাশি ফিকশন, নন ফিকশন সব ধরনের লেখাই হয়তো তারা লিখছে। আপনি কেন নিজেকে শুধুমাত্র গল্পের ভেতরে সীমাবদ্ধ রাখলেন? আমাদের এখানে মনে হয় একটা ছোট্ট লেখক সম্পর্কে একটা ভূমিকা তৈরি হয় এরকম ভাবে। অনেকের লেখালেখি শুরু হয় স্কুলে ম্যাগাজিন দিয়ে, তারপর ধীরে ধীরে জাতীয় দৈনিক, তারপর আন্তর্জাতিক জায়গায়ও লেখালেখি হয়। তো এটা হচ্ছে একটা ধারাবাহিক উঠে আসার একটা ব্যাপার। ঠিক ছোট গল্প মধ্যে এটার যে নিরীক্ষা সবচেয়ে বেশি হয়, এটা আমরা সবাই স্বীকার করি। সেই সুবাদে আমার কাছে মানে প্রকাশনীগুলোতে প্রকাশ করতে গেলে একটা ছোট্ট ঘটনা ঘটতো, বারবারই আমি এটা শুনতাম যে কেউ কবিতার বই নিয়ে গেলে বলতো যে আপনি গল্প লিখেন না কেন, বা গল্প নিয়ে গেলে পরে বলতো উপন্যাস লিখেন না কেন। এটা কি রিজেক্ট করার জন্য? এটা নানান ভাবে এটা ঘুরপাক তৈরি করার ব্যাপার হতে পারে। আচ্ছা। কিন্তু কাণ্ডটা হচ্ছে যে এই যে বারবার দ্রুত একটা জায়গায় হাত মানে পোক্ত হওয়ার আগেই দ্রুত ওটাকে মানে শিফট করা, তাতে অনেক সময় হয় কি যে এই ব্যাপারে প্রস্তুতি যে ঘাটতি থেকে যায় সেটা পরবর্তী সাহিত্যে গিয়েও পড়ে। তো ছোট গল্প আমার কাছে মনে হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যমদের একজন। যদিও উপন্যাস সম্ভবত এখন পৃথিবীর সবচেয়ে মানে বেশি পঠিত হয়, কিন্তু ছোট গল্প যে অসম্ভব শক্তিশালী, সেটা অসম্ভব শক্তিশালী কিছু লেখকই দেখিয়ে দিয়ে গেছে যে এগুলো এত ভালো হতে পারে। আমি এই যে বনফুলের ছোট গল্প আমার সবচেয়ে বেশি পছন্দ। ছোট ছোট দেখা যায় 2 লাইন 3 লাইনে তিনি এমন এমন গভীরের কথা বলে গেছেন যে জিনিসগুলো আসলে অনেক কথা বলেও মানুষকে বোঝানো সম্ভব না। হ্যাঁ, সেটা তো আছে। এরা এক অর্থ বলতে গেলে যেমন আমাদের পূর্বসূরি, একই সঙ্গে তারা একজন মাস্টার লেখক। মানে তারা লেখালেখির জন্য সার্বক্ষণিক ভাবনার মধ্যেই থাকতে পেরেছেন। আমরা মনে হয় মানে পেশা জীবন, লেখার জীবন, পাঠের ঘাটতি সবকিছু মিলে এক ধরনের মানে কমতির মধ্যেই সবসময় বাস করি। তো আমার জায়গাটা হচ্ছে যে গল্পের সমৃদ্ধির জায়গাটা, বা আমি যখন অন্তত স্যাটিসফাই হয়ে যাব যে ঠিক আছে আমার গল্পটা মানে প্রস্তুতিটা শেষ হয়েছে, তাহলে আমি উপন্যাস হাত দিতে পারি। অথবা এমন হতে পারে যে উপন্যাস ভিতরে তৈরি হওয়ার আগে গল্প ছেড়ে যাওয়া আর কি একটা ব্যাপার আছে, যে কারণে জোর করে কোথাও শিফট করার চাইতে যেটা আছে সেটাকে ভালোভাবে চর্চা করা মনে হয় একটা ভালো মানে সিদ্ধান্ত হতে পারে লেখকের। বুঝতে পেরেছি। এটা তো গেল আপনার কিভাবে গল্পকার হয়ে উঠলেন সেই গল্পটা। একটু 10 কথা নিয়ে কথা বলতে চাই। 10 কথা তো 10 জনের সাক্ষাৎকার নিয়ে আপনি বইটা তৈরি করেছেন। এখন সাক্ষাৎকার তো আমরা চাইলে পত্রিকাতেই দেখতে পারি, সাক্ষাৎকার এখন ভিডিও ভার্সন আমরা ইউটিউবে দেখতে পারি, আমরা পডকাস্ট শুনতে পারি। কেন মানুষ আপনার এই 10 কথা বইটা কিনে পড়বে? বিশেষ কি আছে এখানে? দুটো ভাবে বলি। প্রথম হচ্ছে সাক্ষাৎকার নিয়ে আমাদের নিজস্ব অনুভূতি বা আমাদের পাঠকের যে অভিব্যক্তি, সেটা একটা। আরেকটা হচ্ছে যে 10 কথা কেন গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখেন যে সম্ভবত বব ডিলান তিনি নোবেল পাওয়ার আগ পর্যন্ত, মানে সাহিত্য নোবেল পাওয়ার আগ পর্যন্ত আমরা আসলে ঠিক ভাবিনি যে সঙ্গীত সাহিত্যের একটা শক্তিশালী মাধ্যম, বা আমাদের স্বীকার করতে বা স্বীকৃতি দিতেও এক ধরনের মানে দৈন্য বা এক ধরনের দ্বিধা ছিল। যে কারণে আজ অব্দি আমার কাছে মনে হয় যে হাসন রাজা বা লালন ফকির এদের গানকে আমরা সাহিত্যের মর্যাদায় এখনো পর্যন্ত বড়ভাবে আনিনি।
যে কারণে সাহিত্য এটা এখন পর্যন্ত একটা বাইরের জায়গা রয়ে গেছে, মানে সাহিত্যের বাইরের একটা বিষয় রয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে বব ডিলানকে নোবেল দেওয়ার মধ্যে দিয়ে এই জায়গাটা উঠে এসেছে। ঠিক একইভাবে সাক্ষাৎকারগুলো কি সাহিত্য, এরকম একটা প্রশ্ন জুড়ে দিয়ে সাক্ষাৎকারগুলোকে এখন আমাদের মানে সাহিত্যের বাইরে রাখার একটা বিবেচনা করা হয়। সেই দিক দিয়ে আপনার মনে হয় প্যারিস রিভিউর একটা মানে একটা জনপ্রিয় এবং সারা পৃথিবীতেই সমাদৃত একটা সিরিজ আছে, আর্ট অফ লিটারেচার, আচ্ছা, বা আর্ট অফ ফিকশন নামে এরকম করে ওরা। তো ওখানকার ইন্টারভিউগুলোকে আমরা অন্তত মানে সাহিত্যের মানে বা সাক্ষাৎকারও যে অসম্ভব সাহিত্য মান রক্ষা করা যায় এরকম একটা ভাবনা আছে, যে কারণে সাক্ষাৎকারকে কখনোই আমার কাছে ছোট বা আলাদা কিছু মনে হয়নি। এটা হচ্ছে আমার সাহিত্যের মানে সাক্ষাৎকারে গুরুত্ব দেওয়ার একটা ব্যাপার। এই জন্য আপনি এই বইটা প্রকাশ করেছেন সাক্ষাৎকার দিয়ে। আচ্ছা, আর 10 কথার সাথে আমার নিজস্ব সম্পৃক্ততা আছে। নিজস্ব সম্পৃক্ততাটা হচ্ছে ধরুন এখানে 10 জন মানুষ আছে, হাসান আজিজুল হক, রফিকুল ইসলাম, জাফর আলম, শাহাদুজ্জামান, সঞ্জিতা খাতুন আছেন। এদের সাথে আপনি এই দেশে বাস করতে গিয়ে, পড়তে গিয়ে, লিখতে গিয়ে বা সাংস্কৃতিক জায়গায় মানে একটু অকেভাল থাকার কারণে এদের সাথে কোনো না কোনো ভাবে আপনার একটা মিথস্ক্রিয়া, জানাশোনা বা তাদের প্রতি আপনার একটা প্রশ্ন তৈরি হয়েছে। যেহেতু আমি গল্প লিখতে চাই, হাসান আজিজুল হককে নিঃসন্দেহে একজন আমাদের দেশের প্রধানতম গল্পকার বলি। তো এই গল্পকারের গল্প পড়তে পড়তে আমি যখন লিখব তার আগে আমার তো অনেক ভিতরে প্রশ্ন তৈরি হচ্ছে যে এটা কি করে তৈরি হচ্ছে, আপনি কেন এটা গুরুত্ব দিলেন, বা আপনার এখানে প্রস্তুতিটা কোথায় ছিল। যারা আসলে পড়তে পছন্দ করে তাদের কিন্তু লেখকদের বা সাহিত্যিকদের ব্যক্তিগত জীবন নিয়ে একটা আগ্রহ তৈরি থাকে। আমার হচ্ছে আগ্রহ তৈরি হলো যে হাসান আজিজুল হকের সঙ্গে কথা বলা দরকার, যেহেতু তিনি জীবিত আছেন তাহলে আমি তার সঙ্গে গল্প নিয়ে কথা বলতে পারি। জাফর আলম ভাইয়ের যে লেখাটা আছে, তিনি তো উর্দু সাহিত্যের অনুবাদক। উর্দু সাহিত্য পড়তে পড়তে আমাদের মনে একটা বিরাট একটা প্রজন্ম তৈরি হয়েছে, যেমন ধরেন লাতিন সাহিত্য, রুশ সাহিত্য, আমেরিকান সাহিত্য, ইউরোপিয়ান সাহিত্য। একই সঙ্গে এই ভারতীয় উপমহাদেশে বসবাস বা বাংলাদেশে বসবাসের কারণে এই উর্দু সাহিত্যের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল বা আমরা পড়েছিলাম। ঠিক অনুবাদকে বলা হয় হচ্ছে সাহিত্যের নিবিড়তম পাঠ, মানে আমরা যতটা দ্রুত গল্পটা পড়ে ফেলি, ইনি অনুবাদ করতে গেলে আরো খুঁটিয়ে খুঁটিয়ে গভীরে যেয়ে পড়তে হয়। আমার জিজ্ঞাসা তৈরি হলো যে তার এই শ্রম, তার উৎসাহ, বা কেন তিনি এই লেখকটাকে নিলেন, বা অনুবাদ করতে গিয়ে মানে তিনি এই লেখককে খুঁড়তে গিয়ে ঠিক কোন মানে একটা অমূল্য জিনিস পেয়ে গেলেন, এটা আমার জানা দরকার। যে জন্য আমি ছুটে গেছি তার কাছে যে এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, বা এটা আমার প্রশ্নগুলো তাকে তুলে ধরেছি। এবং যেহেতু আমি নিজেও পরবর্তীতে লেখালেখিতে প্রবেশ করেছি বা লিখছি, ঠিক আমার প্রশ্নটা ঠিক আমার ব্যক্তিগত না হয়ে দেখা গেছে যে আমার প্রজন্মেরই একটা প্রশ্ন নিয়ে হয়তো আমি কোনোভাবে হাজির হয়েছি তাদের কাছে। একটা জিনিস জানতে চাই, আপনি তো এই বইটা লেখার পেছনে আপনার উদ্দেশ্য কি সেইটা বললেন। এখন যদি যারা পাঠক আছেন তারাও যদি মনে করেন যে আচ্ছা আমি বইটা কেন পড়বো, বিশেষ কি ব্যাপার আছে বলেন, বিশেষ কার ইন্টারভিউ এখানে আছে যেই কারণে আমার আসলে বইটা পড়া উচিত? একটা কথা হচ্ছে যে এখানে যারা ইন্টারভিউ দিয়েছে তারা কম বেশি আমাদের পরিচিত, তাদের সাহিত্যের সঙ্গে আমরা খুবই পরিচিত। তো কে বিশেষ লিখেছেন বা কার সাক্ষাৎকারটা বিশেষ, তার সঙ্গে আরো একটা জরুরি হচ্ছে এই মানুষগুলো ঠিক বিশেষ কি বলেছেন। দুটো দিক বলি। হাসান আজিজুল হকে স্যারের ইন্টারভিউটা নেওয়ার আগে সম্ভবত তার 2টা সাক্ষাৎকারে বই খুঁজে পেলাম। বই দুটো পড়ে আমার মনে হলো যে এই প্রশ্নগুলো তো হয়ে গেছে, স্যারকে এই কনটেক্সট বা একটা ছোট্ট ফ্রেমের বাইরে গিয়ে কিছু প্রশ্ন করা যায়, ব্যক্তিগত পাঠ, বিদেশি সাহিত্য পাঠ, এইগুলো নিয়ে এটা জানা যেতে পারে। যে জন্য হচ্ছে আমি এই প্রশ্নগুলো নিয়ে গেলাম, যে কারণে তার ইন্টারভিউটা অন্যদের চাইতে আলাদা হয়ে গেল। এবার একটা বিশেষ জায়গাটা বলি। জাফর আলম ভাই যেটা বলছিলাম যে সম্ভবত আমাদের একটা প্রজন্মের বিরাট এক বিস্তারের, উর্দু সাহিত্য বিস্তারের জন্য বা পাঠের জন্য, জনপ্রিয় করার জন্য জাফর আলমের অবদানটা অনস্বীকার্য, আমাদের সবার স্বীকার করতে হয়। তো আমরা যখন তার সাক্ষাৎকার নিতে গেলাম, আমি যখন তার বইগুলো পেয়েছিলাম হচ্ছে একেবারেই ফুটপাতে, মান্টোর একটা হাসান মান্টোর বই অনুবাদ অনেক দেখেছি আমি। এই অনুবাদ পড়ার পর মনে হলো মানে কিছু ফুটপাত থেকে 5টা বই কেনার পর মোটামুটি 7 দিন আমি ঘরে আটকে রেখে সময় কাটাতে পারলাম। তখন মনে হলো যে যে লোকটা এত শ্রম দিয়ে অনুবাদ করে,
এই লেখক যত্নটাও তার প্রাপ্য। আমি তাকে খুঁজে বের করলাম এবং তার কাছে গেলাম, এবং তিনি সবচেয়ে যেটা আমাদেরকে বিহ্বল আশ্চর্য করে ফেললেন, যে মানে তিনি আমাদের সামনে বলে ফেললেন যে অলাত আপনি এসছেন, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আমাকে তো কেউ লেখকে মনে করলো না। এবং আমার তখনই এটা মনে হয়েছিল যে এটা কি তার প্রথম সাক্ষাৎকার কিনা। ইভেন তিনি যখন মারা গেলেন, সম্ভবত করোনার আগ মুহূর্তে বা করোনার দিনগুলোতেই মারা যাওয়ার পর, তাকে যখন সম্মান জানিয়ে কেউ ছোটখাটো লিখছেন, কিন্তু এই লোকটার সঙ্গে কোনো কথোপকথন খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা দীর্ঘ আলাপের কোনো সুযোগ ছিল না, মানে পাওয়া যাচ্ছে না। তখন খুঁজে খুঁজে পাওয়া গেল যে একটা মাত্র ইন্টারভিউ আছে, সেটা আমি হয়তো আরও 5-7 বছর আগে নিয়েছিলাম, খুব ছোট করে 2000 শব্দে একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করে এখানে পাবলিশও করেছিলাম একটা ওয়েবজিনে। পরবর্তীতে দেখা গেল যে আমরা ওই নতুন করে এটা শুনলাম এবং দেখলাম যে আমরা আসলে সত্যিকার অর্থে এই ইন্টারভিউটা প্রায় 10,000 শব্দের মতন একটা ইন্টারভিউ নিয়েছিলাম। এবং এটাই সম্ভবত দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত খোঁজ পাওয়ার মধ্যে এটাই তার একমাত্র সাক্ষাৎকার। তার মানে তো আপনি মানে নিজেকে অনেক ভাগ্যবান বলে দাবি করতে পারেন। হ্যাঁ, ভাগ্যবান বটে। একই সঙ্গে আমাদের প্রজন্মের যে একটা দায় ছিল লেখকের যত্ন নিয়ে, আমার মনে হয় সামান্য কিছুটা দায় মুক্তি আমার ভিতর দিয়ে ঘটে গেছে, যেটা আমার অজ্ঞাতেই ছিল। ভাগ্যর চেয়ে বলা ভালো যে আপনি আসলে জিনিসটাকে নিয়ে চিন্তা করেছেন বলেই কিন্তু ঘটনাটা ঘটেছে, তার সাক্ষাৎকারটা আপনি নিতে পেরেছেন এবং আপনার কাছেই মানে ধারণা করছি যে তার একমাত্র সাক্ষাৎকারটা আপনার কাছেই আছে। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং লেখক যত্নটা আমাদের নানান কারণেই খুব কম, যদিও আমরা পাঠের মধ্য দিয়ে তার বুক রিভিউ লিখে বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার প্রতি আমাদের দরদ বা তার প্রতি যত্ন প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে লেখকের সঙ্গে আলাপ করা বা তার খোঁজ নেওয়া, এটা এক ধরনের লেখক যত্ন। এপার ওপার দুনিয়াতে সবখানেই আছে। আমারটা মনে হয় লেখক যত্নটা করেছে। আরেকজনের কথা আমি বলতে চাই, সঞ্জিদা খাতুনের কথাটা বলতে চাই। সঞ্জিদা খাতুন নাকি খালাম্মা বলি আমরা, এখন গণমাধ্যমে খুব একটা আসেন না, আমি যতটুকু গণমাধ্যমের ফোন দিলে পরে মোটামুটি পুরোপুরি মানে আসতে না করেন। আচ্ছা, তার কিছু বিরূপ অভিজ্ঞতা হয়তো ঘটে গেছে এর আগে, যেটা আমার অজ্ঞাতেই রয়ে গেল। তার একটা তার সঙ্গে সাক্ষাৎকার ঠিক না, তার সঙ্গে আলাপ দেখা করতে গিয়েছিলাম। দেখা করতে তার হচ্ছে এই মুসলিম সাহিত্য সমাজ নিয়ে কলকাতায় একটা চমৎকার একটা সংখ্যা হচ্ছিল পূর্ব পত্রিকায়। পূর্ব পত্রিকার সম্পাদক হচ্ছে রণজিৎ অধিকারী, আমার বন্ধু। ওর জন্য হচ্ছে সঞ্জিদা খাতুনের সঙ্গে আমি এরকম দেখা করার অনুমতি প্রার্থনা করি। প্রথমে সাংবাদিক জানার পর সে মানে বলল, মানে নিরুৎসাহিত করলেন। পরে তাকে বললাম যে এরকম একটা আপনার বাবাকে নিয়ে এরকম একটা মানে একটা লেখা দরকার, আপনার সঙ্গে দেখা করতে চাই। সেই সুবাদে তার বাসায় যাওয়া এবং পরবর্তীতে তার অনুমতি নিয়ে তার সাক্ষাৎকারটা শুরু করা। আমি তো ভেবেছিলাম যে গোটা 10 মিনিট পরে হয়তো বলবে যে আচ্ছা তোমাদের সাথে আর কথা বলা যাবে না, কিন্তু দেখলাম এই মানুষটা কথা বলতে বলতে প্রায় 1.5 ঘন্টার মতন কথা বলে ফেললেন আমাদের সঙ্গে। আমার কাছে মনে হয়েছে যে মানে এরপরে আরো তো সাক্ষাৎকার তার বেরোনো হতে পারতো বিভিন্ন সুবাদ ধরে, কিন্তু এরপরে এখন অবধি হয় নাই। মানে সঞ্জিদা খাতুনের এই ইন্টারভিউটাও এই অর্থে অনেক বিষয়, বা ধরেন মুক্তিযুদ্ধ, 60-এর দশকে তার সংগঠন গড়ে তোলা, তার বাবার স্মৃতি, কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পারিবারিক বন্ধন, বা তিনি খুবই শিশু এই সময় সম্ভবত কাজী নজরুল ইসলাম তাদের বাসায় পর্যন্ত আসতেন, তাদের পরিবারে কি আলাপ হতো, তিনি যে মানে উত্তাপটা পেয়েছেন, এই জায়গাগুলো হচ্ছে তার আলাপে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার মানে তিনি যখন আপনাকে পুরো একটু নারাজ হওয়া সত্ত্বেও আপনাকে যখন পুরো 1.5 ঘন্টা সময় দিলেন, তার মানে তিনি আপনার সাথে কথা বলে আনন্দও পেয়েছেন। হ্যাঁ, এটা মনে হয়। আর লেখককে তো মানে আমরা প্রশ্নবিদ্ধ বা বিরক্ত করার জন্য না, বরঞ্চ তার কাছ থেকে আমরা কিছু পেতে চাই এবং তার কোনো কোনো কাজের প্রেক্ষিতে আমরা জানতে চাই কোন প্রেক্ষিতে তিনি এটা করলেন। এটা একটা মানে ইতিহাসের একটা লেসনও বলা যেতে পারে, যে একটা তিনি তার সময়ের সংকটময় মুহূর্তে এইভাবে তিনি এটা মানে হ্যান্ডেল করেছেন। আমাদের সময় যে সংকট আসন্ন হতে পারে বা যেটা আসছে, সেটাকে আমরা কিভাবে সাংস্কৃতিক সংকটটাকে হ্যান্ডেল করতে পারি। এই বইতে আমরা সঞ্জিদা খাতুনের কথা শুনলাম, একজন অনুবাদকের কথা শুনলাম যাদের সাক্ষাৎকার আপনি নিয়েছেন। আর কার কার সাক্ষাৎকার আছে? আমি শাহাদুজ্জামানের নাম দেখেছি, সবার নাম দেখতে পারিনি। রনি আহমেদ আছেন, রাজু আলাউদ্দিন আছেন। আর কার কার নিয়েছেন? সেলিনা হোসেন আছেন, সেলিনা হোসেন আপা, অভিজিৎ মুখার্জি, জাফর আলম, হাসান আজিজুল হক, রফিকুল ইসলাম, মুর্তজা বশির। হ্যাঁ, এই কয়জনের নিয়েছেন? মুর্তজা বশির স্যারের আলাপটা আমি আলাদা করে বলতে চাই। আচ্ছা,
কোনো এক উপলক্ষ ধরে তার আসলে তিনি তো আমাদের 52-র চিত্রকলার সাথে একেবারেই উঠে আসা মানুষ, নেতৃত্ব দেওয়া মানুষ। একটা ইচ্ছে সুপ্ত ছিল, এরকম একটা লিজেন্ডারি মানুষ আমাদের খুব কাছাকাছি আছে, তার সঙ্গে কথা বলা যেতেই পারে, এবং মানে বয়সও তো হয়ে যাচ্ছে ততদিনে। তো খুঁজে বুঝে তার সম্ভবত 70তম জন্মদিনে তাকে আমি ফোন করেছিলাম যে আপনার সঙ্গে দেখা করতে চাই। তো ততদিনে তার এক ধরনের শ্বাসকষ্ট জনিত, সবসময় অক্সিজেন বক্স নিয়ে চলতে হতো। তো তারপরেও তার সঙ্গে আমি আলাপ করেছিলাম, সম্ভবত 2 ঘন্টার উপরে আলাপ তিনি করেছিলেন। তখন তার স্ত্রী অসুস্থ ছিলেন। এই মানুষটা মানে তার ইতিহাসের এত বেশি নিবিড় জায়গা থেকে তুলে ধরলেন যে মানে আমাদের অনেক জায়গাগুলো ইতিহাসের অমীমাংসিত, অনালোচিত বা আলাপের বাইরে থাকে, এই বিষয়গুলো আলাপ করলেন। আমার কথা ছিল তার সঙ্গে যে আমি দ্বিতীয়বার যাব তার সঙ্গে দেখা করতে। ততদিন আবার করোনা চলে এলো। যেহেতু তিনি আবার একেবারে বয়সের কারণে একটু রোগে শোগে ভুগছিলেন, সেই জন্য হচ্ছে খুব হুট করে তার সঙ্গে যেতেও পারছিলাম দেখা করতে। তো ভাবছিলাম যে ঠিক আছে, এই করোনার পরপর গিয়ে যাব। তো কিন্তু বদনসিব হচ্ছে যে আমরা করোনার মধ্যে তাকে হারিয়ে ফেলি। বিষয় আসলে এনিওয়ে, আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনার এতক্ষণের কথা শুনে মনে হয়েছে আপনি 10 কথা বইটা প্রকাশের পেছনে একটা দীর্ঘদিনের একটা শ্রম দিয়েছেন, একটা অধ্যবসায় দিয়েছেন। কতদিন সময় লেগেছে এতগুলো ইন্টারভিউ জোগাড় করতে? এতগুলো ইন্টারভিউ জোগাড় করতে সম্ভবত ইন্টারভিউ আমি আরো নিয়েছিলাম অনেকের, যেগুলো বাছাই করে, হ্যাঁ 10টা সম্ভবত। আমি এ পর্যন্ত গোটা 30 বা এরকম অনেক নিয়েছি। অনেক সময় হয়েছে যে কোনো ঘটনার প্রেক্ষিতে, যেমন জাগৃতি প্রকাশনীর দীপন ভাই যখন মারা গেলেন প্রকাশক, তারপরে হচ্ছে আমি অনেক লেখকের মন্তব্য নিয়েছিলাম। নবেরা হোসেন যখন মারা গেলেন, তার স্মৃতি নিয়ে অনেকের সঙ্গে এরকম মন্তব্য ধর্মে এরকম 3-4 বার মানে ফোনে ছোট ছোট মন্তব্য নিয়েছিলাম। তো এই মন্তব্যগুলো হচ্ছে পরবর্তীতে একটা সংকলনের জায়গা থেকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়। কিন্তু এর বাইরে অনেক লেখকের সঙ্গে লিখিত ইন্টারভিউ নিয়েছি, কখনো ফোনে নিয়েছি, কখনো এমনকি শেষ পর্যন্ত ফেসবুক চ্যাটিং এও প্রশ্ন পাঠিয়ে উত্তর নিয়ে কথা বলেছি। এখন তো মাধ্যম অনেক আছে মানুষের সাথে যোগাযোগ করার, যে কোনো এক মাধ্যমে রিচ করতে পারলেই। 2015 দিককার থেকে শুরু করে সম্ভবত 2020 বা 22 পর্যন্ত নেওয়া ইন্টারভিউ, প্রায় 8 বছরের ইন্টারভিউগুলোর মধ্যে দিয়ে বাছাই করা, যেগুলো অন্তত এক ধরনের পাঠকের মনস্তত্ত্বকে ধরতে পারবে, তার জিজ্ঞাসাটাকে মানে পূর্ণ করতে পারবে, বা অন্তত সাক্ষাৎকারগুলো তাদেরকে নতুন চিন্তাই করবে, উৎসাহী করবে, সেই সাক্ষাৎকারগুলো এখানে নিয়ে আসে। তার মানে গোটা 8-10 বছরের একটা অধ্যবসায় আছে, শ্রম আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ অলাদ ভাই। আপনি হয়তো নিজে এখন, আমি জানি না আপনি ব্যাপারটা ফিল করতে পারছেন কিনা, যে এই বইটা যারা লেখকদের সম্পর্কে জানতে পছন্দ করেন বা যারা লেখকদের বইয়ের পেছনের জীবনটা কেমন সেইটা জানতে পছন্দ করেন, তাদের জন্য এটা কত বড় একটা উপহার হবে আপনার পক্ষ থেকে। আশা করি যারা আমাদের আলোচনা শুনেছেন তারা যদি লেখকদের জীবন নিয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে হয়তো বইটা কিনে তারা পড়বেন, এবং একই সাথে আপনিও জানতে পারবেন যে পাঠকদের ফিডব্যাকটা আসলে কেমন। হ্যাঁ, একই সঙ্গে ধরেন একটা বই, আমরা তো অনেক বই আছে যে একবার পাঠের পরে দ্বিতীয়বার সংগ্রহ হয়েও রাখি না। আমার কাছে মনে হচ্ছে এই বইটা সংগ্রহ করার মতন, এটা আর্কাইভ বুক। এটা হচ্ছে আমার জন্য একটা আর্কাইভ। কখনো কখনো কোনো বিষয় নিয়ে আমার যখন খটকা বাঁধে, তার দৃষ্টিভঙ্গিটা কি ছিল, আমিও কখনো এই বইটা খুঁজে তার উত্তরটা খুঁজে নেই। যেমন ধরেন এখানে অভিজিৎ মুখার্জির সাক্ষাৎকার আছে, তিনি অনেকটা দার্শনিক জায়গা থেকে, বা তিনি জাপানিজ ভাষা অনুবাদ করেন, সেই আবহটাকে তুলে এনে বলেছেন। সেই ইন্টারভিউটা পড়ার পরে জাপানি সাহিত্য পড়তে গেলেও অনেকের হয়তো সুবিধা হবে, এরকম সূত্রগুলো আছে বইগুলোতে। অসংখ্য ধন্যবাদ আলাদ ভাই, আমাদের সাথে আড্ডা দিলেন। আমি মানুষের জীবনের গল্প শুনতে এত পছন্দ করি যে এই অল্প সময়ে আসলে পুরো মানে ভিতরের মর্ম কি আছে সেটা আমার পক্ষে আসলে নেওয়া সম্ভব না। আমি নিজেই এটা আসলে পড়ে দেখতে চাই বইটা কেমন লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে। যারা আসলে মানুষের জীবনের গল্প শুনতে চান তারা কিন্তু বইটা পড়ে দেখতে পারেন যে কেমন লাগলো। পেছনের জীবনের গল্প যারা জানতে চান তারাও পড়ে দেখতে পারেন। আমরা প্রতিদিনই এরকম নতুন লেখক যারা আছেন বা প্রখ্যাত কবি সাহিত্যিক লেখক যারা আছেন তাদের সাথে আড্ডা দিই, জানার চেষ্টা করি যে কোন চিন্তা থেকে তারা তাদের নতুন বইগুলো নিয়ে আসছেন, কোন চিন্তা থেকে লিখছেন, সেই বইগুলো থেকে আপনারা কি আহরণ করতে পারবেন, এই সব কিছু।
এই আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।